আজকে আমাদের যেই টপিকটা নিয়ে ক্লাসটা আছে সেইটা তো আমি বললাম যে সেই টপিকটা ছিল, এটা দ্বারাও দেখিয়ে দিচ্ছি। তোমরা ওখানে যদি ওয়েবসাইটে যে যদি দেখতে চাও, এই যে অথরাইজেশন অফ ভেহিকেল রানিং অন রোড, এটা ছিল। এটা খুবই ছোট টপিক, ওই জন্য আমি জাস্ট এটার সাথে আরও কিছু জিনিস অ্যাড করে দিয়েছি, এগুলো তোমাদের দরকার পড়বে বা এগুলো থেকে কোশ্চেনও আসে, আমাদের এখনও বাকি রয়ে গেছে। দেখো কি বলেছে স্যার না। হ্যাঁ বলো। স্যার এটা কি সেফটিরই পার্ট? হ্যাঁ, সেফটিরই একটা পার্ট। এখন আমরা দেখো চ্যাপ্টারটার নামই আছে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, যা পড়বো সেফটি আর হেলথ রিলেটেড পড়বো। আচ্ছা, আমাদের আজকে যে প্রথম টপিকটা আছে সেটা কি বলেছে না, আর্টিফিশিয়াল রেসপিরেশন ইন প্রাইমারি ট্রিটমেন্ট। কি বলেছে না, আর্টিফিশিয়াল রেসপিরেশন ইন প্রাইমারি ট্রিটমেন্ট। রেসপিরেশন সিস্টেম মানে হচ্ছে যেটা আমাদের শ্বাস প্রশ্বাসের সিস্টেমটাকে বলছে, এটা আর্টিফিশিয়াল, মানে আমরা ন্যাচারালি শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস প্রশ্বাস নেই। তো যখন আমাদের শ্বাসকার্যের মানে শ্বাস প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, তখন সেটাকে চালু করার জন্য কি আর্টিফিশিয়াল পদ্ধতি নিতে হয়। আর ওইটা প্রাইমারিলি মানে প্রথম ভাগে, ধরো তোমরা শপে কাজ করছো, কারো এখন একটা অ্যাক্সিডেন্টের এফেক্ট হলো, যার ফলে তার নিঃশ্বাস হয়তো একটুখানের জন্য নেওয়া বন্ধ হয়ে গিয়েছে বা সে অজ্ঞান হয়ে গিয়েছে। তো কিভাবে তাকে আবার কি কি পদ্ধতি আছে, যেই পদ্ধতিগুলোর মাধ্যমে তার ওই নিঃশ্বাস প্রশ্বাসটা আবার চালু করা যায়। অ্যাকচুয়ালি তোমরা তো দেখেছো সেই সিনেমাতে অনেক ধরনের মেশিন আছে যেগুলো দিলে শ্বাস প্রশ্বাস চালু হয়ে যায়, কিন্তু প্রাইমারিলি যে তুমি হাসপাতালকে নিয়ে যাওয়ার আগে আমরা পড়েছিলাম যে বেসিক সেফটি, যেটা ফার্স্ট এড, প্রথমে যেটা করতে হয় সেই ফার্স্ট এডের মধ্যে এই আর্টিফিশিয়াল রেসপিরেশন ইন প্রাইমারি ট্রিটমেন্ট প্রথমে কীভাবে করবো আমরা, তার পদ্ধতিগুলো এখানে দেওয়া আছে। চারটা মেথড পড়বো। ফার্স্ট মেথড, সেকেন্ড মেথড দেখিয়ে দিচ্ছি কটা কোথায় কোথায় আছে। এটা হচ্ছে ফার্স্ট মেথড, এটা হচ্ছে সেকেন্ড মেথড, এখানে আছে থার্ড মেথড আর ফোর্থ মেথড। তার মধ্যে ফোর্থ মেথডটা অতটা ইম্পর্টেন্ট নয়, মানে জাস্ট জেনে রাখবে, কিন্তু প্রথম তিনটা মেথড কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। প্রথমের মেথডটার নাম হচ্ছে, যে এই নামটা খুব ইম্পর্ট্যান্ট, যে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে এই মেথডটা কি। স্ট্যাপার মেথড, ঠিক আছে। ছবিটা এবারে আমি বলবো, আস্তে আস্তে ছবিটার সাথে তোমরা মেলাবে। প্রথমে কি হবে না, যদি কারো নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে তোমাকে কী কী করতে হবে আমি স্টেপ বাই স্টেপ বলবো। প্রথমে সে যেই পোশাকটা পরে আছে, সে যদি খুব টাইট পোশাক পরে থাকে, তোমাকে কি করতে হবে সেটাকে লুজ করতে হবে। তাহলে 1 নাম্বার পয়েন্ট আমাদের যেটা, সেটা হচ্ছে যে পোশাকটা পরা আছে সেটাকে লুজ করতে হবে। যে টাইট পোশাক পরে থাকে সেটাকে একটু মানে জামার হ্যালো স্যার, বোতামগুলো খুলে দিতে হবে। হ্যাঁ বলো। স্যার ওই লুজ তো একটা পয়েন্ট। হ্যাঁ, এটা একটা পয়েন্ট যে প্রথমে লুজ করতে হবে। আচ্ছা, তারপরে 2 নাম্বার পয়েন্ট হচ্ছে পেশেন্টকে দেখো এইভাবে উল্টো দিকে শুইয়ে দিতে হবে। উল্টো দিকে শুইয়ে দিতে হবে, হ্যাঁ, ব্যাকওয়ার্ড করে শুইয়ে দিতে হবে, লাইন ব্যাকওয়ার্ড, ঠিক আছে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে তোমাকে তার পাশে এই পজিশনে বসতে হবে। এই পজিশনটার একটা নাম আছে, এটাকে ওয়ারিয়র পোজ বলে। এই যে এখানে বসে আছে না, এটাকে বলে ওয়ারিয়র পোজ। তোমরা জানতে না হয়তো, এটাকে বলে ওয়ারিয়র পোজ। এই ওয়ারিয়র পোজে তোমাদেরকে বসতে হবে। বসার পরে তার যে রিবস আছে মানে পাঁজর আছে, দেখবে আমাদের পিঠের দিকে যে পাঁজরগুলো দেখা যায়, ওই পাঁজরগুলোর নিচটায় হাতটা, এই দুটো হাতকে কিভাবে প্লেস করতে হবে, এই জায়গাটা কিন্তু ভেরি কেয়ারফুল, যে বুড়ো আঙুলগুলো কিন্তু এইভাবে থাকবে। অনেকগুলো আঙুল লিখে দিয়েছি আমি। এই যে এই দুটো হচ্ছে বুড়ো আঙুল। তোমরা কি ছবিটা আমার বুঝতে পারছো, যে আমি যেটা এঁকেছি? এই যে হাত দুটোকে তোমরা, হ্যাঁ হ্যাঁ, হাত দুটোকে ঠিক এই পজিশনে রাখতে হবে, বুড়ো আঙুল দুটো যেন এইভাবে টাচ করে থাকে। তারপরে দুটো হাতকে ওই পাঁজরের মাঝখানে কিন্তু রাখতে হবে, ঠিক এখানে যেরকমভাবে অনেকটা দেখানো আছে। রাখার পরে ওটাকে প্রেস করতে হবে ওকে। এবারে কি সময় ধরে প্রেস করবে সেটা আমি তোমাদেরকে এখান থেকে বলে দিচ্ছি। দেখো যে
2-3 সেকেন্ডের জন্য তোমাকে প্রেস করতে হবে। এক আবার 2-3 সেকেন্ড পরে হাতটাকে লুজ করতে হবে, দিয়ে আবার প্রেস করতে হবে, আবার তুলতে হবে, মানে 2-3 সেকেন্ডের জন্য। হ্যাঁ, ওইভাবে হাতটা রেখে 2-3 সেকেন্ডের জন্য প্রেস করবে, দিয়ে আবার ছেড়ে দেবে, দিয়ে আবার মাইকটা অফ করো, 2-3 সেকেন্ডের জন্য প্রেস করবে, দিয়ে আবার ছেড়ে দেবে। এরকমভাবে 1 মিনিটে তোমার 5 থেকে 20 বার তোমাকে করতে হবে। তাহলে একটা চান্স থাকে যে তার শ্বাস প্রশ্বাসটা আবার শুরু হয়ে যাওয়ার। ঠিক আছে, তাহলে আমরা কি কি দেখলাম? প্রথমে তার জামা কাপড় যেটা পরে আছে সেটাকে লুজ করতে হবে, দ্বিতীয় নাম্বারে তাকে ব্যাকওয়ার্ডই শোয়াতে হবে, 3 নাম্বার হচ্ছে তার রিবসের নিচে আমার হাতটাকে নিয়ে যেতে হবে এই পজিশনে। নিয়ে যাওয়ার পরে তাকে প্রেস করতে হবে। প্রেস কতক্ষণের জন্য করতে হবে না, 2-3 সেকেন্ডের জন্য, দিয়ে ছেড়ে দিতে হবে, আবার প্রেস করতে হবে শক্ত করে। এই প্রসেসটা 1 মিনিটের মধ্যে 5 থেকে 20 বার করতে হবে। তাহলে তার শ্বাস প্রশ্বাসটা আবার শুরু হয়ে যেতে পারে। ঠিক আছে, পেশেন্টটা বেঁচে যেতে পারে ইনস্ট্যান্টের জন্য। ঠিক আছে, তোমার এই শুধুমাত্র এই ফার্স্ট এডের জন্য। এই মেথডটার নাম হচ্ছে সেফার মেথড, সম্ভবত স্ক্যাফার কিংবা সেফার নামটা প্রোনাউন্সিয়েশন সেফার। স্যার কত সেকেন্ড পর পর? না না, মানে 2-3 সেকেন্ডের জন্য চাপলে, আবার 2-3 সেকেন্ডের জন্য ছাড়লে, আবার 2-3 সেকেন্ডের জন্য ছাড়লে, আবার 2-3 সেকেন্ডের জন্য চাপলে, এইভাবে কন্টিনিউ তোমাকে 1 মিনিটের মধ্যে যাতে তুমি 5 থেকে 20 বার করতে পারো। অ্যাকচুয়ালি দেখো, যদি টাইমটা দেখো তো 20 বারই হবে হয়তো ম্যাক্সিমাম, আর মিনিমাম 5 বার কি 6 বার করলেও চলবে। তো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তুমি এটা করে যাবে আর কি। ঠিক আছে, এটা একটা প্রসিডিওর, এটা হচ্ছে আমাদের ফার্স্ট মেথড। আশা করি ফার্স্ট মেথডটা সবার কাছে পরিষ্কার হয়েছে তো। স্যাফার মেথডটা কীভাবে কাজ করা যায়, মানে কীভাবে কাজ করে। এবারে আমরা চলে যাব সেকেন্ড মেথড। এই মেথডটার নাম হচ্ছে যে, এই দেখো, সিলভেস্টার্স মেথড। ওটা হচ্ছে স্যাফার মেথড ছিল, এটা হচ্ছে সিলভেস্টার মেথড। কোশ্চেন এরকমভাবে আসে, 4টা মেথডের নাম দিয়ে দেবে, দিয়ে বলবে এর মধ্যে কোনটা আর্টিফিশিয়াল রেসপিরেশন ইন প্রাইমারি ট্রিটমেন্টটা ইউজ করা হয়। তার মধ্যে এখানে যে কোনো একটা থাকবে, কিংবা এই দুটোই দিয়ে দিল, দিয়ে অপশানে দিয়ে দিল বোথ অফ দ্য অ্যাবাভ। তো তোমাদেরকে এই নামগুলো মনে রাখতে হবে। স্যাফার মেথড, স্যাফার মেথডটা কীভাবে কাজ করে, পুরো গল্পের মতন। এই ছবিটা দেখলেই যেন মনে পড়ে যায়, আমাকে যেমন আর কথা বলতে হয়। আমি দেখো এখানেই সব, এই ছবিটা আমি যদি পারতাম তো এক পাতা লিখে দিতাম, তোমরা সেটা পড়তে, মুখস্থ করতে, বুঝতে পারতে না, তাতে কোনো লাভ নেই। জাস্ট ছবিটা দেখো আর নিজেকে ভাবো ওই পজিশনে, যে তোমার একটা বন্ধু শুয়ে আছে, তুমি তার পাশে ওয়ারিয়র বসে আছো, দিয়ে হাতটাকে নিয়ে। হ্যাঁ বলো। স্যার বলছিলাম, আমি আর অজয় স্যার একটা মোবাইলে ক্লাস করছি, ও আমার পাশেই আছে। ঠিক আছে। তো ওয়ারিয়র বসে আছো, দিয়ে রিবসের নিচে হাত দুটোকে দিয়ে হাতটাকে ঠিক এই পজিশনে রেখে প্রেস করছো। ওকে, এই পজিশনে রেখে, তাহলে এটা হচ্ছে স্যাফার মেথড। এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সেকেন্ড মেথড, বা কি মেথডটার নাম বললাম না, সিলভেস্টার মেথড। ঠিক আছে, সিলভেস্টার মেথডে কি হয় না, এটা দুরকমভাবে হচ্ছে, মানে এতে দুটো স্টেপ আছে। প্রথম স্টেপ তো হচ্ছে, যে পেশেন্ট থাকবে তাকে কিন্তু তুমি পুরোপুরি সোজাভাবে শুইয়ে দেবে। তাকে শুইয়ে দেওয়ার পরে কি হবে না, এই যে দেখো, ঠিক পিঠের নিচে একটা হালকা কিছু তোমাকে দিতে হবে, যে পিলো দিতে পারো কিংবা নরম একটা কিছু দিতে পারো। দিয়ে দেওয়ার পরে দুটো পজিশান হবে, এই হাত দুটোকে নিয়ে একবার কিন্তু এই পজিশানে হাতটাকে নিয়ে আসতে হবে, এটা 1 নাম্বার পজিশান, আর একটা হচ্ছে 2 নাম্বার পজিশান। এই পজিশানে কি করবে না, যখন তুমি হাত দুটোকে এই পজিশানে থাকবে, তখন কিন্তু সে, তোমরা বলো, এই প্রথম যে পজিশানটা আছে এই পজিশানে কি করবে, এক্সেল করবে, মানে নিঃশ্বাসটা ছেড়ে দেবে না নিঃশ্বাসটা নেবে, কোন পজিশানটায় নিঃশ্বাস। 1 নাম্বার পজিশানে কি হবে বলো? স্যার ছেড়ে দেবে। হ্যাঁ, এটাতে হবে এক্সেল, হবে এক্সেল। হ্যালো স্যার, হ্যাঁ এটাকে লিখেছেন ফলো? হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, এটাকে লিখেছেন ফলো না এরাও? কোথায় ফলো না এলাও লেখা আছে? এই লাল ইয়েটা।
পিলো 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 বাবা, পিলো মানে যে নিচে যে পিলো, জিনিসটা পিলো। দেখতে পাচ্ছ এটা বালিশ, বালিশ হতে হবে বা নরম একটা কিছু জিনিস হতে হবে। ওটা দিতে হবে, হ্যাঁ। দেওয়ার পরে হাত দুটোকে নিয়ে প্রেস করতে হবে। প্রেস করলে কি হবে না, হ্যাঁ। ছাতি আমাদের এ থেকে বাতাসটা বাইরে বেরিয়ে আসবে, ঠিক আছে। তারপরে হুম, যেই হুম। 2 নাম্বার পজিশনে চলে আসবো তখন এটা ইনহেল হবে, মানে নিঃশ্বাসটা নেবে, ঠিক আছে। আচ্ছা। এইভাবে এই প্রসেসটাকে কন্টিনিউ তোমাদেরকে করতে হবে। এটা কতক্ষণের জন্য করতে হবে বলে দিচ্ছি, যে 30-35 মিনিট ধরে এটা রিপিটেডলি তোমাকে চালাতে হবে, যদি মানে সে অজ্ঞান অবস্থায় বা আনকনসিয়াস অবস্থায় থাকে, ঠিক আছে। বোঝা গেল? মানে এটা কখন, এই যে তুমি বললে না যে তুমি বলবে যে স্যার এই পেশেন্টটাকেই কেন আমরা এই স্যাপার্স মেথড কেন লাগাবো না, ঠিক আছে। কেন কখন এটা, মানে এটা তো আমি এই প্রসেসটা লাগিয়েও করতে পারলাম, হঠাৎ কেন এই প্রসেসটা লাগাতে পারছি না? হয়তো এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যেখানে এই সামনের দিকটা পুরো পুড়ে গেছে বা মুখে কিছু লেগে গিয়েছে, মানে মুখে কাটা আছে। তো তুমি যখন তাকে উল্টিয়ে দেবে তো তখন তো তার এই সামনের দিকগুলো ক্ষতিগ্রস্ত হবে। এমনভাবে কাজ করতে হবে, এমনভাবে প্রসিডিওরটা মেনটেন করতে হবে যাতে সামনের দিকটা না ক্ষতিগ্রস্ত হয়। তখন আমরা এই প্রসেসটা বা সিলভাস্টার্স মেথড যেটাকে বলছে এটা কিন্তু আমরা ইউজ করব। বোঝা গেল 2 নাম্বার মেথড? হ্যাঁ কি না বলো, যদি না বোঝা যায় তো বলো, আবার বলবো। বুঝে গেছি। ঠিক আছে। স্যার বুঝতে পারি নাই। স্যার প্রথম থেকে বলুন। হ্যাঁ, আমি বুঝতে পারছি না, একটু বলে দিন। দেখো 2 নাম্বার মেথডটা হচ্ছে, ধরো প্রথমের মেথডটা আমি বললাম যেটা স্যাপার্স মেথড, উল্টো দিক করে করতে হবে। এবারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যেখানে কিনা কোনো একটা ইন্ডাস্ট্রিতে আগুন লেগে গিয়েছে, ওয়ার্কশপে আগুন লেগে যাওয়ার ফলে তার সামনের দিকটা মুখে কোথাও কেটে গেছে কিংবা গাটা পুড়ে গেছে, সামনের দিকটা পুড়েছে, পিছনের দিকটা এখনও ঠিক আছে। তো তার নিঃশ্বাস প্রশ্বাসে অজ্ঞান হয়ে গিয়েছে, তো তার নিঃশ্বাস প্রশ্বাসটা যাতে আবার কন্টিনিউ হয় তার জন্য আমাকে ব্রিদিং সিস্টেমটা যাতে কন্টিনিউ হয় তার জন্য তাকে আমাকে একটা কোনো মেথড দিয়ে আর্টিফিশিয়াল রেসপিরেটরির কাজটা করাতে হবে। সেই ক্ষেত্রে আমি কি করব না, তাকে সোজাভাবে শুইয়ে দেব আর তার পিঠের নিচে একটা নরম কিছু বালিশ কিংবা তোষক যা হোক একটা দেবো, এইভাবে। এই যে এইখানে যে পজিশনটা আছে এইভাবে দেওয়ার পরে তার হাত দুটোকে নিয়ে, মানে আমি কিন্তু তার সামনের দিকে বসবো, সামনের দিকে বসে তার হাত দুটোকে নিয়ে একবার এই পজিশনে একবার এই পজিশনে হাত দুটোকে মানে বন্ধ করব আর হাত দুটোকে খুলবো। যখন বন্ধ করব আমার ছাতির উপরে প্রেসার পড়বে আর আমার ফুসফুস থেকে বাতাসটা এক্সেল হয়ে যাবে, মানে নিঃশ্বাস হয়ে যাবে, মানে নিঃশ্বাস হয়ে বাইরে বেরিয়ে যাবে। আর যখন হাত দুটোকে খুলে দেবো তখন ইনহেল হবে, মানে প্রশ্বাস হয়ে অক্সিজেনটা ভিতরে যাবে। এইটা আমাদেরকে চেষ্টা করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড মেথড। এটার আরেক নাম হচ্ছে সিলভেস্টার মেথড। তাহলে আমি আগে ক্লিয়ার করে দিই যে কোনটা কি মেথড। এখানে কোথায় জায়গা আছে, কোথায় জায়গা আছে। আমার 1 নাম্বার মেথডটা ছিল, এখানেই লিখে দিচ্ছি, স্ক্যাপার মেথড। স্যার হ্যাঁ বলো। হ্যালো, আচ্ছা বলছি শেপার্ড মেথডটা স্যার কখন ইউজ করা যাবে? ওটাই তো বললাম। আর 2 নাম্বার বলছি আবার, 2 নাম্বারটা হচ্ছে সিলভেস্টার। 1 নাম্বারটা যে কোনো অ্যাক্সিডেন্ট হলে, কেউ জলে ডুবে গেলে কিংবা নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে কিংবা ধরো কোথাও আগুন লেগে গিয়েছে, সেই সকল জায়গায় মানে যেখানে দম বন্ধ হয়ে যাওয়ার সিচুয়েশান তৈরি হয়েছে সেই জায়গায় স্যাপার মেথড লাগানো যাবে। স্যাপার মেথডের প্রথম কন্ডিশন যেটা ছিল সেটা কিন্তু তোমরা যদি ভালো করে শুনে থাকো যে তাকে কিন্তু ব্যাকওয়ার্ডে দেওয়া হচ্ছিল, মানে আগেই উল্টে দেওয়া হচ্ছিল সবার প্রথমে হালকা করে। কিন্তু এইটাতে কি হয় না, সোজাভাবে দেওয়া হয়, ফ্রন্টে দেওয়া হয়। তো কেন আমি স্যাপার মেথডটা ফার্স্ট মেথডটা ইউজ করলাম না, তার কারণ হচ্ছে যে যদি সামনের দিকটা তোমার পুড়ে যায়, কারো হয়তো পেটটা পুড়ে গিয়েছে, আমার হয়তো পেটটা পুড়ে গেছে, তুমি যদি আমাকে উল্টিয়ে দাও তো তাতে কি কোনো লাভ হবে? বরঞ্চ ওই জায়গাটা আরও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ওই জন্য তাকে সোজাভাবে দেওয়ার প্রসেসটা হচ্ছে সিলভাস্টার। আচ্ছা, তারপরে আমাদের 3 নাম্বার পয়েন্ট, যেটা আমরা সবাই জানি, এর দুটো ভাগ আছে। একটা হচ্ছে যে মাউথ টু মাউথ রেসপিরেশন আর একটা হচ্ছে মাউথ টু নোজ রেসপিরেশন। এর ক্ষেত্রে কি হয় না, আমরা দেখবে এক একটা সময় অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এটা দেখতে সহজ মনে হয় কিন্তু এর প্রসিডিওরগুলো এক এক করে তোমরা কিন্তু খেয়াল করো। প্রথম প্রসেসে তো এটা করতে গেলে কি কি প্রবলেম আসবে দেখো। সবার প্রথমে তো দেখবে যে তার ঘাড়টা যাতে সোজা থাকে, সবার প্রথমে তার ঘাড়টাকে সোজা করতে হবে, নেকটাকে যাতে স্ট্রেট থাকে, নেকটাকে তোমাকে আগে স্ট্রেট করতে হবে। করে নিয়ে তুমি তার মুখটাকে খুলতে যাবে, দেখবে তার ওই যে আমরা যেটা বলি দাঁতই পড়ে গেছে, দাঁতগুলো বন্ধ হয়ে আছে,
কিংবা অনেক সময় যে তার নিঃশ্বাস প্রশ্বাসটা যদি বন্ধ হয়ে যায় বা পুরোপুরি বন্ধ হয়ে যায়, আমাকে সবার আগে কী করতে হয় যে তার গলার কাছটাকে যদি আমি সোজা করতে যাই, হয়তো ঘাটটা বেঁকে আছে কিংবা আছে, যে এই গলাটা মানে আমাদের তো বেশ নিঃশ্বাস প্রশ্বাসটাই এই তোমার যে থ্রোটটা আছে এই থ্রোটটার মধ্যে দিয়ে নালীগুলো গিয়েছে, তো সেই জায়গাটাকে সচল করতে গেলে আগে কি করতে হয় না, যে জিভটা আছে জিভটাকে ধরে 2-3 বার টানতে হয়, আর মানে হালকা করে প্রেস করতে হয়, ছাড়তে হয়, প্রেস করতে হয়, ছাড়তে হয়। ওতে কী হবে, আমাদের গলাটা মানে এখানে যে শ্বাসনালীগুলো আছে ওটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হওয়ার মানে হতে পারে, এটা একটা প্রসেস। এটা হচ্ছে প্রথম নেকের যে কন্ডিশনটা বললাম, এটা 1 নাম্বার। 2 নাম্বারে দেখা যাবে তার দাঁতই পড়ে গেছে, মানে দাঁতগুলো বন্ধ হয়ে আছে। সেই ক্ষেত্রে কী করতে হবে না, আমাকে তার চোয়াল দুটোকে ধরে মানে দাঁতের কপাটি দুটোকে ধরে আস্তে আস্তে খুলতে হবে, ছাড়তে হবে, খুলতে হবে, ছাড়তে হবে। এর ফলে কী হবে না, দাঁত দুটো আস্তে আস্তে আলাদা হবে। আলাদা হওয়ার পরে কী করতে হবে, দেখতে হবে যেন তার মুখ পরিষ্কার থাকে। যদি না থাকে, কোনো টিস্যু দিয়ে ওই তার মুখটাকে আগে পরিষ্কার করতে হবে। তারপরে তোমার মুখ থেকে তার মুখে কী করতে হবে না, পাম্প করতে হবে। পাম্প করার সময় খেয়াল রাখতে হবে, তুমি যখনই ওখানে মানে তুমি বাতাস দেবে বা মাউথ টু মাউথ দেবে, এয়ারটা দেবে, সাথে সাথে ওর পেটটা কিন্তু মানে ছাতির কাছটা ফুলতে শুরু করবে। তো যখনই দেখবে একটা লিমিট পর্যন্ত ফুলে গেছে, তখনই তোমাকে ছেড়ে দিতে হবে। দিয়ে আবার একটু করে যখন ফুলতে শুরু করবে, আবার তোমাকে ছেড়ে দিতে হবে। তো এটা হচ্ছে দ্বিতীয় কন্ডিশন। সেমভাবেও কিন্তু আমরা নোসের ক্ষেত্রে করব, যে যখন মুখটাকে আর খোলাই যাচ্ছে না, ধরো এমনভাবে পড়ে গেছে যে তুমি কোনোভাবেই তার দাঁতটাকে ওপেন করতে পারছো না, সেই ক্ষেত্রে আমরা কিন্তু মাউথ টু নোজ মানে তার নাকে বাতাসটা দেব, আর দেখবো যে যখনই হাড়টা মানে ছাতির কাছটা ফুলে যাচ্ছে, তখনই আমরা ছেড়ে দেবো। খুব বেশি করব না বা খুব কমও করব না। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়, আমরা যে বাতাসটা দিই ওটা পুরো লাংসে চলে যায়। এবারে যেই লাংসে চলে যাবে, লাংসটা ফুলবে, ফুলে গেলেই আমাদেরকে ছেড়ে দিতে হবে। ব্যাপারটা ক্লিয়ার হলো তো, যে এই 3টা মেথড, তার মধ্যে 3 নাম্বার মেথডের মধ্যে দুটো আছে। এক হচ্ছে যে মাউথ টু মাউথ, এই যে মাউথ টু মাউথ, আর 3 নাম্বার হচ্ছে মাউথ টু নোজ। মাউথ টু মাউথ আর মাউথ টু নোজ। তাহলে ফার্স্ট মেথডের নাম হচ্ছে স্ক্যাপার মেথড, 2 নাম্বারের হচ্ছে সিলভেস্টার্স মেথড, 3 নাম্বারে দুটো আছে, এক হচ্ছে মাউথ টু মাউথ আর একটা হচ্ছে মাউথ টু নোজ। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর এবারে 4 নাম্বার যে মেথডটা আছে, এটা হচ্ছে আর্টিফিশিয়াল রেসপিরেশন ইকুইপমেন্ট। এটাও একটা আর্টিফিশিয়াল রেসপিরেটর লাগানো থাকে, যেটা কি হয় না মানে আর্টিফিশিয়ালি তাকে বাতাসটা মানে অক্সিজেনটা দেয় কিংবা দেয় না। এটা একটা রাবার ভালভ অ্যান্ড এন্টার্স ইন দ্য চেম্বার। দ্য রেসপিরেটর ইজ ফিটেড ইন ইনলেট আউটলেট ভালভ হুইচ ওপেন অ্যান্ড ক্লোজ উইথ প্রেস অ্যান্ড রিলিজ দ্য রাবার ভালভ। এতে কি হয় না, দেখবে একটা দুটো থাকে, পাইপ থাকে, যেই পাইপ দুটো নাকে ফিট করা থাকে, আর অপোজিট দিকে একটা রাবারের ভালভ থাকে। ওই রাবারের ভালভটাকে দিয়ে প্রেস করে বাতাসটা তার মধ্যে পাঠানো হয়, আবার ছেড়ে দিলে ওই বাতাসটা বাইরে বেরিয়ে চলে আসে। তো সেইটা হচ্ছে 4th মেথড। 4th মেথডটা অতটা ইম্পর্টেন্ট নয়, তাই আমি ছবিটাও দেইনি। মানে এটা হচ্ছে সবচেয়ে সহজ মেথড, যেটা হ্যাঁ বলো। স্যার বলছিলাম 3 নম্বর মেথডটা স্যার নাম কি বললেন? 3 নাম্বার মেথডটার আলাদা করে কোনো নাম নেই, এর আন্ডারে দুটো প্রসেস পড়ে, যে মাউথ টু মাউথ রেসপিরেশন দিতে হবে, মানে গিভিং এ মাউথ টু মাউথ টু দ্য পেশেন্ট, নোজ রেসপিরেশন, মানে এটা বলতে পারো মাউথ টু মাউথ রেসপিরেশন, আর একটা বলতে পারো মাউথ টু নোজ রেসপিরেশন। ঠিক আছে স্যার হ্যাঁ বলো। বলি এরকম ভাবে যদি প্রশ্ন আছে যে থার্ড মেথডের মানে মানে কাজটা কি, তখন ওই দুটা মেথডেরই নাম দিব আর কি, মাউথ টু মাউথ আর মাউথ। হ্যাঁ, ওটা ওরকমভাবে প্রশ্ন আসবে না, তোমাদেরকে বলে দেবে যে 4টা যে কোনো নাম দিয়ে দেবে, তার মধ্যে একটাতে হয়তো অপশান থাকবে যে মাউথ টু মাউথ রেসপিরেশন, দিয়ে বলবে যে এই 4টা অপশানের মধ্যে কোনটা আর্টিফিশিয়াল রেসপিরেশন। আর ঠিক আছে স্যার। তো এটা হলো। আর তারপরে এই যে আমি তোমাদেরকে আগেও একদিন ফার্স্ট এড পড়িয়েছি, যে কিন্তু তোমাদেরকে জানতে হবে যে আমরা যে ফার্স্ট এড বক্সগুলো থাকি, কিংবা একটা শপে, কিংবা তোমরাও যেখানে কাজ করতে যাবে ভবিষ্যতে, সেই সকল জায়গায় অ্যাকচুয়ালি ফার্স্ট এডে মানে প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে কী কী জিনিস রাখা দরকার, তোমরা আমাকে একটু বলো। আমি চ্যাটে দেখি যে তোমরা ফার্স্ট এড বলতে, আমি তো অনেকটা দেখিয়ে দিলাম, ম্যাক্সিমাম তোমরা কটার নাম জানো, আমি একটু চ্যাটে দেখি।
আচ্ছা দাঁড়াও, পিলো পিলো, হ্যাঁ পিলো আছে এখানটা, চারটা একবার পড়ে নেই স্যার, আরেকবার বলুন। ইনহেল অ্যান্ড এক্সেল, অক্সিজেন নেওয়াটাকে ইনহেল বলে আর ছেড়ে দেওয়াটাকে এক্সেল বলে। আচ্ছা ডেটল, শুভম বলেছে ডেটল, আর বাকিরা বলো, আমি একবার সব চ্যাটগুলো দেখে নিই। ডিটেল নয় কৌশিক, ডেটল ডেটল। ডেটল বাদে আর কোনো ফার্স্ট এডের তোমরা নাম জানো না? ফার্স্ট এড ইকুইপমেন্ট, তুলা, কটন কটন, সত্যজিৎ স্যার ব্যান্ডেজ, কাঁচি, ব্যান্ডেজ, তুলা, হ্যাঁ ডেটল। স্যার টিংচার আয়োডিন হবে, টিংচার আয়োডিন। হ্যাঁ, কে বলছে টিংচার আয়োডিন? টিংচার আয়োডিনটা কি একটু বলো আমাকে। স্যার ডেটলের সাথে স্যার লোশনটা, লোশন, ব্যান্ডেজ। আচ্ছা আচ্ছা, তোমরা অনেকগুলো বলেছো। ব্যান্ডেজ। হ্যাঁ হ্যাঁ, এই দেখো আমার লেখা আছে এখানে, একটা হচ্ছে যে স্যার টিংচার আয়োডিন, দ্বিতীয় স্যার হচ্ছে, বার্নলও তো হবে। হ্যাঁ হ্যাঁ, টিংচার বেঞ্জিন, ডেটল, বার্নল, পুড়ে গেলে যেটা লাগায়, পেন কিলার, ইনস্ট্যান্ট পেন কিলার যেগুলো ইউজ করা হয় মানে বেদনা নাশক, ব্যান্ডেজ, কটন, সেফটি পিন, র প্লাস্টার, উডেন স্প্লিন্টার্স, নেল ক্লথ, নেটেড ক্লথ আর কি, যেটা ওই জড়ানো হয় ব্যান্ডেজের আগে, গ্লাস ফর গিভিং মেডিসিন, আচ্ছা গ্লাস ফর মর্নিং আইস, আর স্ট্রেচার। সেটা আমাদের এখানে এতগুলো জিনিস নেই, তোমরা নর্মাল যেগুলো দরকার হয় টিংচার, আয়োডিন, বেঞ্জিন, বার্নল, এগুলো সব পেয়ে যাবে। আর এক একটা শপে এগুলো থাকার কিন্তু দরকার আছে। এবারে বলো। স্যার ও সেফটি পিনটি কি জিনিস, ওর সেফটি পিনটি কোনটা, সেফটি পিন কোনটা? সেফটি পিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়েও অনেক কাজে লাগে না। সেফটি পিন আলাদাও আছে আর ওটাও থাকে। সিজার, হ্যাঁ সিজার, ঠিক বলেছে কৌশিক। আচ্ছা এবারে আমরা চলে আসি, সরি কোথায় গেল, এই যে আজকে আমাদের যেটা বলছিলাম ওখানে টপিকে ছিল অথরাইজেশন অফ ভেহিকেল রানিং অন দ্য রোড। এখানে দেখো একটা ছোট্ট জিনিস আছে যে ফর ড্রাইভিং এনি ভেহিকেল অন দ্য রোড উই মাস্ট রেজিস্টার। তো এটা আমরা সবাই জানি যে মোটর ভেহিকেল অ্যাক্ট, আমরা পরে পড়বো যে মোটর ভেহিকেল রেজিস্ট্রেশন অথরিটির কাছে আগে আমাদেরকে রেজিস্টার করতে হয় সেই গাড়িটা, তারপরেই আমরা চালাতে পারি, না হলে গাড়িটা যে কোনো সময় ধরে নেয় লাইসেন্স নেই বলে। এই জিনিসটাই জাস্ট এখানে ছিল, এইটুকুন জিনিসটা ছিল। ওই জন্য আমি ভাবলাম যে তোমাদেরকে আগে এই টপিকগুলো আর একটা ফার্স্ট এড বক্সের মধ্যে কি কি থাকে এই 12-15টা জিনিসের নাম একটু তোমাদেরকে জেনে নিতে হবে। এর সাথে সাথে আমি কিন্তু এবারে কিছু এমসিকিউ রেখেছি যেগুলো তোমরা কিন্তু এতদিন ধরে যেটুকুন পড়েছো, আমি এবারে এক একটা প্রশ্ন দেখাবো আর সেগুলো কিন্তু অ্যান্সার জানতে চাইবো। দেখো প্রথম যে প্রশ্নটা আছে এটার অ্যান্সার তোমরা চ্যাটে লিখে আমাকে জানাও। আমরা পড়েছিলাম এ টাইপ ফায়ার, বি টাইপ ফায়ার, সি টাইপ আর ডি টাইপ, 4 ধরনের ফায়ার পড়েছিলাম, হ্যাঁ কি না বলো? পড়েছিলাম তো, ছবি দিয়ে পড়েছিলাম আগে প্রথম এই সেকেন্ড ক্লাসে সম্ভবত, এ টাইপ ফায়ার। এবারে এখানে একটা কোশ্চেন বলেছে যে সি ফায়ার এই 4টার মধ্যে কোনটা, মেটাল ফায়ার, উড ফায়ার, ইলেকট্রিক্যাল ফায়ার না ফ্লেমেবল লিকুইড ফায়ার, এর মধ্যে কোনটাকে সি টাইপ ফায়ার আমাকে একটু বলো। অপশন নিয়ে হবে মেটাল ফায়ার। বাকিরা আচ্ছা চ্যাটে লিখছো না, একটু চ্যাটটা দেখি। শুভম এ বলছে, কৌশিক বলছে সি, ডি ওয়েটাল নয় মেটাল, মেটাল ফায়ার। আচ্ছা আমি ওই দিনের নোটটা যদি একবার খুলে দেখাই তাহলে আশা করি তোমাদের বুঝতে পারবে যে তোমাদের ভুলটা কোথায় হচ্ছে। কি ছিল না, ফায়ার এক্সিস্টিং ডিফারেন্ট টাইপ অফ ফায়ার। এবারে আমি দেখি তোমরা কতটা পড়াশোনা করেছো, আজকেই তার প্রমাণ পাওয়া যাবে। আমাদের এটা ছিল টাইপ 1, তাই তো, এ টাইপ ফায়ার। এটা জুম করে দিই, এটা আমি বলেছিলাম এটা হচ্ছে এ টাইপ ফায়ার। এখানে তো আবার লিখতে পারবো না, এটা নিতে হবে, একটু দাঁড়াও।
এ টাইপ ফায়ারে কি বলেছিলাম আমি, এখানে কি আছে, এটাই কি দেখেছিলে, এটা কিসের কিসের ক্ষেত্রে হয়, উড, ক্লোথ আর পেপারের ক্ষেত্রে, তাই তো? এটা তো এ টাইপ ফায়ার। যেখানে এ টাইপ পেপারের মানে ফায়ারের যদি এক্সাম্পল চাই, সেখানে কিন্তু উড, ক্লোথ আর পেপার, যেটা আমাদের নর্মালি আমরা যেই ফায়ারগুলো সাথে করি। আচ্ছা, এবারে আমরা বি টাইপেরটা দেখব। বি টাইপের ফায়ার কোনটাকে বলেছে বলো, কি আছে এখানে বি টাইপ ফায়ারে? এই ছবিটা আমি বলেছিলাম বারবার যে ছবিগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে, তোমরা ছবিগুলো মানে ভালো করে দেখো। ফ্লেমেবল লিকুইড অ্যান্ড লিকুইফাইবল সলিড, মানে যেই লিকুইডগুলো জ্বলছে সেই লিকুইডগুলোর ক্ষেত্রে কিন্তু ক্লাস বি টাইপ ফায়ার। আচ্ছা, ক্লাস সি এর ক্ষেত্রে কি আছে দেখো, লিকুইফাইড গ্যাস। স্যার হ্যাঁ বলো। স্যার একটু এবিসিডি স্যার একটু লিখে দিন সামনে স্যার। বলে দিচ্ছি, লিকুইফাইড, এটা হচ্ছে লিকুইফাইড গ্যাসের ক্ষেত্রে কি হয় না সি টাইপ ফায়ার। এই দেখো এখানে উপরে তো বড় বড় করে লেখা ছিল, তোমরা পড়াশোনা করছো না। এই দেখো ক্লাস সি ফায়ার, আবার এখানেও ছিল ক্লাস বি ফায়ার, ক্লাস সি ফায়ার, ক্লাস ডি ফায়ার, সব দেওয়া আছে। ডি, এই যে তোমরা বারবার মেটাল বলছো, মেটালের ক্ষেত্রে কোনটা, মেটালের ক্ষেত্রে কোনটা, এটা ডি টাইপ ফায়ার। তোমরা কি করে সি এর ক্ষেত্রে এটা বলে দিচ্ছ? এই তো আমি তো লিখে দিয়েছিলাম, তোমরা দেখোনি তো, এখানে লিখে দিয়েছিলাম, হয়তো এ বি করে লিখে দিইনি, কিন্তু এখানে দিয়েছিলাম যে এই দেখো গ্যাসটা এবারে বলো কি, অয়েলটা কোনটা, অয়েল হচ্ছে ও বাবা কালারটা আবার এখানে হবে না, আগের দিনের নোটটাতে এখন চেঞ্জ করা খুব কষ্টের আছে। তোমরা এই ছবিটা ভালো করে দেখলে, ডি হচ্ছে মেটাল, সি হচ্ছে গ্যাস, বি হচ্ছে অয়েল, আর এ হচ্ছে যেগুলো নর্মাল। আমি এবারে আমাদের ক্লাসটায় চলে যাই, এটাতে লিখে দিচ্ছি, ঠিক আছে? তোমরাই বলবে, স্যার আরেকবার বলুন, স্যার আরেকবার বলুন। তোমরাই বলো এবারে। এ টাইপে কি ছিল না, উড ছিল, ক্লোথ ছিল, পেপার পেপার ছিল, আচ্ছা ক্লথটা ছিল। হ্যাঁ লিখেছি তো ক্লোথ। বিতে কি ছিল বলো? স্যান্ড ছিল, ফার্ম ছিল, CO2 ছিল। এই ঠিকঠাক করে বলো, এক্ষুনি বললাম। মানে কোন জিনিসের উপরে আগুন লাগতে পারে, কি কোন জিনিসের উপরে ফায়ার অয়েল লাগবে, ছিল, অয়েল। ওইগুলো হচ্ছে এক্সটিংগুইশার। তোমরা যেটা নাম বলছো ফোম হচ্ছে এক্সটিংগুইশার, যেটা আগুন নেভাতে সাহায্য করে। আর আগুনটা লাগবে কিসে, অয়েল ছিল, ফ্লেমেবল লিকুইড বা স্যার। oil। আরে আবার তোমরা ভুলভাল বলছো, ওগুলো এক্সটিংগুইশার, তোমাদেরকে বলছি দাঁড়াও। স্যার হিট। আবার হিট বলে, কি বলছে সব উল্টো পাল্টা। ফ্লেমেবল লিকুইড, বন্ধ, চুপ করো যেগুলো দিয়ে নিভাতে হয় সেগুলো বলছে। হ্যাঁ দেখো, অয়েল আর ফ্লেমেবল লিকুইড। আর শীতে কি আছে বলো, শীতে মেটাল। আবার শীতে মেটাল বলে গ্যাস। আর ডিতে ডিতে মেটাল আছে। মেটাল। মেটাল। তোমরা একটা জিনিস বারবার ভুল করছো, সেটা হচ্ছে যে তোমাদেরকে জানতে হবে এক্সটিংগুইশার মানে নির্বাপক, যেটা আগুন নেভাতে সাহায্য করে। আর ফায়ার এখানে যেটা বলে হয়েছে যে কোনটায় আগুন ধরে। তোমরা যে স্যান্ড, ফোম, CO2 বলছো, ওগুলো কিন্তু এক্সটিংগুইশার, যেগুলো আগুন নেভাতে সাহায্য করে। আমি এক্সটিংগুইশার নিয়ে নেক্সট ক্লাসে আরও একবার বলে দেবো। যে তাহলে আমরা মেটাল ফায়ার যেটা দেখলাম, এবারে দেখো এই প্রশ্নটার উত্তর কিভাবে করব। আমরা যদি সবগুলো জানি তাহলেই বলতে পেরে যাব। আমরা কি করতে পারি না, এখানে দেখো এটা হচ্ছে মেটাল ফায়ারটা কি না, ডি টাইপ ফায়ার। উড ফায়ারটা কোনটা বলা হবে, কি রকমের টাইপ ফায়ার লেখা আছে? ওটা ফার্স্ট, ফার্স্ট মানে এ টাইপ ফায়ার। ভেরি গুড। আচ্ছা, ইলেকট্রিক্যাল ফায়ার বাকি রইলো, আর ফ্লেমেবল লিকুইড ফায়ার। ফ্লেমেবল লিকুইড ফায়ার কোনটা হবে, বি টাইপ ফায়ার। বি টাইপ, তাহলে আর বাকি রইলো কোনটা, সি টাইপ। সি টাইপ। কিন্তু ইলেকট্রিক্যাল ফায়ার যে গ্যাসে তৈরি হবে তার কিন্তু কোনো মানে নেই, তাই তো? তাহলে আমরা যেই ধরনের উদাহরণগুলো জানতাম তার মধ্যে এটা পড়ছে না। তাহলে এর মধ্যে আরও অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না, যেখানে এই কোশ্চেনটা চলে এসেছে। তাহলে সি টাইপ ফায়ারের মধ্যে ইলেকট্রিক ফায়ারটা পড়ছে। ইলেকট্রিক ফায়ারটার একটা অ্যান্সার হতে পারে, আবার ফ্লেমেবল লিকুইড ফায়ারকেও অনেক ক্ষেত্রে সি টাইপ ফায়ারের মধ্যে ধরা হয়।
এবার এই দুটোর মধ্যে একটা হতে পারে, তোমরা যে কোনো একটা অ্যান্সার করতে পারো। তোমরা যদি এমনি নর্মালি বোর্ডে যদি তোমরা দেখো, তারা হয়তো এই অ্যান্সারটা দিয়ে রেখেছে। এটা আগের বছরের কোশ্চেন, এটা সম্ভবত তোমাদের 2017-তে এই প্রশ্নটা এসেছিল। মানে এখানে সি টাইপ ফায়ারের আন্ডারে যতগুলোকে ফেলিয়েছে তার মধ্যে একটাকেও এখানে এক্সাক্ট পাওয়া যাচ্ছে না। সি টাইপ ফায়ার মানে যেখানে গ্যাসটা পাওয়া যাবে, তাই তো। সি টাইপ ফায়ারের আন্ডারে কি পড়েছিল আমাদের, যে ফ্লেমেবল গ্যাসে যদি আগুন ধরে যায় সেইখানে এটা হয়। এই যেই প্রশ্নগুলো থেকে তোমরা কিছু জানতে পারবে, আমি সেই প্রশ্নগুলোই দিচ্ছিলাম। মানে এখানটা থেকে দেখলে তো একটা প্রশ্ন থেকে তুমি 4 ধরনের টাইপের ফায়ার সম্পর্কে জানতে পেরে গেলে। হয়তো এটার অ্যান্সার ক্লিয়ার হলো না, কিন্তু তোমরা 4 ধরনের ফায়ার জানতে পারলে। আমার বেশ নলেজটার জন্য দরকার, অন্য কিছু দরকার নেই। তো তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটাকে অ্যান্সার করে দেবে, কোনো অসুবিধা নেই। সি ডি এর মধ্যে সিটাই এখন করা উচিত, কেননা বাকি 3টা তো এ বি ডি পেয়েই যাচ্ছি, অ্যাকচুয়ালি অপশানটাই ঠিক নেই। আচ্ছা, এবার নেক্সটটা বলো, হুইচ প্রসেস কাম আন্ডার পিরিয়ডিক্যাল মেনটেন্যান্স। এই কথাটার অর্থ কিনা পিরিয়ডিক্যাল মেনটেন্যান্সের মানে, পিরিয়ডিক মানে কি, পর্যায়, মানে কিছু সময় পরে পরে। এই যে 4টা অপশান আছে, এই 4টার মধ্যে কোন জিনিসটাকে কিছু সময় পরে পরে চেঞ্জ করতে হয়, মানে চেঞ্জ করতে হয় বা মেনটেন্যান্স করতে হয়। কি কি অপশান আছে, ব্রেক ফেলিওর, ইঞ্জিন সিজার, রিপ্লেস অয়েল ফিল্টার আর এয়ার লক ইন ফুয়েল সিস্টেম। এই 4টার মধ্যে কোনটাকে কিছু সময় পরে পরে মেনটেন্যান্সের আন্ডারে আনতে হয়? তাড়াতাড়ি চ্যাটে লেখো। স্যার আরেকবার বলুন। কোশ্চেনটা দেখে নাও, এই হচ্ছে কোশ্চেন। হুইচ প্রসেস কাম আন্ডার দ্য পিরিয়ডিক্যাল মেনটেন্যান্স, মানে কিছু সময় পরপর মেনটেন্যান্স করতে হয়, এর মধ্যে কোনটাকে? 4টা অপশান আছে, এই 4টার মধ্যে কোনটা? বলো দেখি চ্যাটে কে কে লিখেছে। সি ডি ইঞ্জিন সিজার, বি ডি এ, বিশ্বজিৎ মল্ল বলেছে সি, ডি বলেছে অয়েল ফিল্টার, শেখ আলাই বলেছে। ভেরি গুড। এই যে অয়েল ফিল্টারটাকে কি করতে হয় না, কিছু সময় পরে পরে চেঞ্জ করতে হয়। তোমরা যখন শপে আসবে তখন এটা স্যার তোমাদেরকে বলবেন যে কিভাবে চেঞ্জ করতে হয়, কিন্তু এটা তো জেনারেল নলেজ। তুমি বলো, ব্রেক ফেলিওর হয়ে যাওয়ার পরে তুমি কি আর পিরিয়ডিক চেঞ্জ করে কিছু লাভ আছে? না ইঞ্জিনটা সিজ হয়ে যাওয়ার পরে তুমি পিরিয়ডিক চেঞ্জ করতে যাবে? কিন্তু এখানে কথাটা, এখানে অ্যান্সারটা অলরেডি দিয়েই রেখেছিল যে রিপ্লেস অয়েল ফিল্টার। রিপ্লেস মানে কিছু সময় করে করতে হবে, ওটা কি পিরিয়ডিক্যাল মেনটেন্যান্স যদি না হয় তাহলে সম্ভব না। তারপরে একটা কোশ্চেন দিয়েছে, এই 4টা অপশান দিয়েছে, এর মধ্যে কোনটা কেমিক্যাল হ্যাজার্ড? এটা তো সবাই আশা করি করতে পারবে, আমরা পড়েছিলাম হ্যাজার্ডগুলো কী কী হয়, কী ধরনের, নয়েজ কী ধরনের হয়, ভাইব্রেশন, স্মোকিং আর এক্সপ্লোসিভ। এই 4 ধরনের মধ্যে কোনটা কেমিক্যাল হ্যাজার্ড? চ্যাটে বলো। সবাই বলছে স্যার হ্যাঁ হ্যাঁ, স্যার দিয়েছি। বাবা সবাই ঠিক বলেছে, এটা এক্সপ্লোসিভ, মানে বিস্ফোরণের জন্য যে জিনিসগুলোকে ইউজ করা হয়, এক্সপ্লোসিভ হচ্ছে কেমিক্যাল হ্যাজার্ড। ঠিক আছে। আচ্ছা, তারপরে বলছে হুইচ অ্যাক্টিভিটি কাম আন্ডার পার্সোনাল সেফটি। আমরা 4 ধরনের সেফটি পড়েছিলাম, এক এক করে বলো তো। প্রথমে কি পড়েছিলাম? পার্সোনাল সেফটি। 2 নম্বরে কি পড়েছি? হ্যাঁ বলো বলো। মেশিন 3 নম্বরে পড়েছিলাম, মেশিন সেফটি। জেনারেল সেফটি। ভেরি গুড ভেরি গুড, মেশিন সেফটি। আর 2 নম্বরে পড়েছিলাম জেনারেল সেফটি। এখানে বলেছে 4টে অপশান আছে, উইয়ার সেফটি শু, কিপ দ্য মেশিন ক্লিন, কিপ দ্য টুল অ্যাট দেয়ার প্রপার প্লেস আর ডিসপোজাল অফ টক্সিক ডাস্ট। এর মধ্যে পার্সোনাল সেফটি কোনটা? শেয়ারটা স্যার। কিপ দ্য টুল অ্যাট দেয়ার প্রপার প্লেস। হ্যাঁ স্যার। এটা করলে তোমার ভালো হবে না সবার ভালো হবে? না স্যার, এটা হবে স্যার, ওই অপশন। আমি কি বলেছিলাম? পার্সোনালটা শুধুমাত্র নিজের ভালো বুঝতে পারবে, নিজের সেফটি। জেনারেল মানে সবার ভালো, আর মেশিনের হলে মেশিন হবে। হ্যাঁ হ্যাঁ। আর কে কি বলছো শুনি, সবাই কি বলছে? দেখো তাহলে তো একটা জিনিস আমার কাছে পরিষ্কার হয়ে গেল, আমরা যদি ওয়ে অফ এলিমিনেশন লাগাই, এটা হবে না, এটা হবে না।
তাই তো? স্যার এ স্যার এ সেটাই হবে তো এটা হবে। এটা হবে তাই তো? এটা কেন হবে না, ডিসপোজাল অফ দ্য টক্সিক ডাস্ট? দেখো আমার মতে তো এটাও হবে বলে এটাও হবে বলে, কিন্তু এটার দিকে বেশি পাল্লা ভারী যাচ্ছে, তো আমরা এটাকেই আপাতত ধরে হ্যাঁ স্যার নিচ্ছি। উইয়ার সেফটি শুজ স্যার ওটা স্যার নিজেরই তো। হুম হুম। সে টপিক ডাক্তার নিজেরই বলে। এটাও নিজেরই সুবিধার জন্য, দুটোই। তো এই ক্ষেত্রে কি করবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরা তোমাদের প্র্যাকটিসের সময় এরকম অনেক কোশ্চেন পাবে যেখানে দুটোই অ্যান্সার হতে পারে। আমরা সেই ক্ষেত্রে কি করা হয় না, এর আগে যেহেতু পরীক্ষায় কোশ্চেন দিয়েছে তো বোর্ড থেকে অ্যান্সারও দিয়েছে, তো বোর্ড যেই অ্যান্সারটাকে চুজ করেছে আমরা সেটাকেই নিয়ে চলি। এই যে আগের যে কোশ্চেনটা ছিল না, এর ক্ষেত্রেও বোর্ড কিন্তু এই ডিটাকে অ্যান্সার বলে দিয়েছে, আবার এই ক্ষেত্রেও বোর্ড আবার এইটাকে অ্যান্সার বলেছে। স্যার অপশন তো দুটোই হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝবো। ওইটাই তো বলছি, দুটোই হচ্ছে। তো দুটোর মধ্যে তোমার, হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বলছিলাম স্যার ডি এর স্যার মিনিংটা একটু বলবে? ডিসপোজাল টক্সিটাস মানে কি, যেই সকল গুঁড়োগুলো টক্সিক সেইগুলোকে ডিসপোজ করে দেওয়া, মানে কোথাও চাপা দিয়ে রাখা বা এক জায়গায় রেখে দেওয়া, ঢাকা দিয়ে দেওয়া বা ডিসপোজ করে দেওয়া, যেটার বাংলা আমার খেয়াল নেই। টক্সিক ডাস্ট মানে যেই গুঁড়োগুলো ক্ষতিকারক গুঁড়ো, তো দুটোতেই হবে, কিন্তু বোর্ডে বলেছে এইটা, আবার আমরা বলতে পারি এইটা, তো যে কোনো একটা। আর পরীক্ষা মানে বইয়ে যেটা পাবে বা আমরা যখন তোমাদেরকে এমসিকিউ সলভ করাবো, ওদের কোশ্চেন ব্যাংকে যেই অ্যান্সারটা দেওয়া থাকবে সবসময় সেটাকে ফলো করবে। আমার যেটা তোমাদেরকে উদ্দেশ্য ছিল এই অ্যান্সার নিয়ে ডিসপিউট নয়, এটা থেকে কী কী ইনফরমেশন রিভাইজ হলো সেইটা। এই দেখো 3 ধরনের সেফটি আমার রিভাইজ হয়ে গেল, আর এইখানে 4 ধরনের ফ্লেম আমাদের হয়ে গেল। হ্যাঁ বলো। স্যার এবার প্রেজেন্ট দিতে পারি? ঠিক আছে, আমি বলছি। তাহলে এটা হলো। আর আমাদের ক্লাস তো মোটামুটি এখানেই শেষ হয়ে গেল, আমরা যেগুলো জানলাম সেগুলো সব হয়ে গেল আজকে। তাহলে কী কী বললাম না, রেসপিরেটরি সিস্টেম আর্টিফিশিয়াল 4 ধরনের, তার সাথে সাথে এই অথরাইজেশন অফ মুভিং ভেহিকেল একটু জানলাম, আর এমসিকিউগুলোর সাথে সাথে ফার্স্ট এডের টপিকগুলোও জানলাম যে ফার্স্ট এডে কী কী থাকে। আর 4টা এমসিকিউ, দাঁড়াও আমার কথাটা শেষ করতে দাও বাবা, শুনবো। আর 4টা কোশ্চেনের মাধ্যমে আমরা একবার ফায়ার টাইপগুলো সব রিভাইজ করে নিলাম, তার সাথে সাথে পিরিয়ডিক্যাল মেনটেন্যান্স মানে কি সেটা বুঝলাম, কেমিক্যাল হ্যাজার্ড কোনটা সেটা চিনে নিলাম, আর 4 ধরনের সেফটিকে আবারও একবার রিভাইজ করে নিলাম। ওকে।